সাল 2014 আমেরিকাতে প্রায় 28 লাখ মানুষের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে মাত্র 4000 লোক এমন ছিল যাদের সম্পত্তির পরিমাণ $8 মিলিয়ন বেশি ছিল। এদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম রোনাল্ড রিড। এনার লাইফ তেমন এক্সট্রাঅর্ডিনারি ছিল না। নিজের পরিবারের গ্র্যাজুয়েট হওয়া প্রথম ব্যক্তি তিনিই ছিলেন। 25 বছর ধরে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কার মেকানিকের কাজ করেছিলেন। এরপরে নেক্সট 17 বছর পর্যন্ত তিনি একটি বড় স্টোরে সুইপার হিসেবে কাজ করেছিলেন। 38 বছর বয়সে গিয়ে তিনি একটি ছোট্ট ফ্ল্যাট কিনেছিলেন যার দাম $12,000। এরপরে 50 বছর বয়সে গিয়ে তার ডিভোর্স হয়ে গেছিল। তারপর তিনি কোনো বিয়েই করেননি, বাকিটা লাইফ একা একাই কাটিয়েছেন। 2014 সালে যখন তার 92 বছর বয়স ছিল তখন তিনি মারা যান। এত সিম্পল ভাবে জীবন কাটানোর পরেও তিনি হাতে গোনা সেই 4000 মানুষের মধ্যে ছিলেন। মারা যাওয়ার সময় তার সম্পত্তির মোট ভ্যালু ছিল $8 মিলিয়ন বেশি, যার মধ্যে $2 মিলিয়ন তার গ্র্যান্ড চিলড্রেনকে দিয়েছিলেন, বাকি 6 মিলিয়ন লোকাল হসপিটাল এবং লাইব্রেরিকে ডোনেট করেছিলেন। এবার আপনি ভাবছেন যে এটা কি করে পসিবল, রোনাল্ড রিডের কাছে এত পরিমাণে টাকা কি করে আসলো? ওয়েল, এর পেছনে কোনো সিক্রেট ছিল না। না উনি কোনো লটারি জিতেছিলেন, না কোনো ক্যাসিনোতে জ্যাকপট পেয়েছিলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটি হলো তিনি তার টাকা পয়সা ফালতু খরচ করার বদলে সেভ করে গেছেন। যত টাকা সেভ করতেন সেগুলি তিনি ইনভেস্ট করতেন ব্লু চিপ স্টকে। এই স্টকগুলি মার্কেট লিডার অর্থাৎ কোন একটি পার্টিকুলার সেক্টরের সবচেয়ে বড় কোম্পানিগুলো নিয়ে তৈরি হয়। এই ছাড়া তিনি আর কোনো কিছুই করেননি তার টাকা দিয়ে। তবে তিনি যেটা করেছিলেন সেটা হলো বছরের পর বছর অপেক্ষা করে যাওয়া। সুতরাং তার অল্প পরিমাণ সেভিংস কম্পাউন্ড হয়ে হয়ে $8 মিলিয়ন ছাড়িয়ে গেছিল। অন্যদিকে 2014 সালে আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম রিচার্ড ফুকন। তিনি ছিলেন হার্ভার্ডের MBA গ্র্যাজুয়েট। রিচার্ডের ফাইন্যান্সিয়াল কেরিয়ার এতটাই ভালো ছিল যে মাত্র 40 বছর বয়সে তিনি রিটায়ার করেছিলেন। তিনি ফিলান্থ্রপিস্ট হতে চেয়েছিলেন, হয়েছিলেনও তাই। ফাইন্যান্সিয়ালি এতটাই সাকসেসফুল ছিলেন যে একটা লাক্সারিয়াস বাড়িও কিনেছিলেন, যেখানে 11টি বাথরুম, 2টো এলিভেটর, 2টো সুইমিং পুল, 7টা গ্যারাজও ছিল। এই বাড়ির প্রতি মাসের মেইনটেনেন্স খরচ প্রায় $90,000, যা প্রায় 75 লাখ টাকা। তবে 2008 সালে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসলো তখন ওনার সমস্ত ওয়েলথ শেষ হতে গেল। 2014 সাল আসতে আসতে তিনি তার সমস্ত কিছু লস করে বসলেন। আর এটা ছিল একটা বড়লোক থেকে গরিব হওয়ার গল্প। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে এমন কি কোনো ইন্ডাস্ট্রি বা সেক্টর আছে যেখানে আপনি না কোনো কলেজ ডিগ্রি, না কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড বা কোনো হাই কানেকশন ছাড়া সেই সমস্ত মানুষকে পেছনে ফেলতে পারবেন যাদের এই সমস্ত কিছু আছে? অথরের মতো আনসারটা হলো ফাইন্যান্স, যা রিচার্ড এবং রোনাল্ডের স্টোরি থেকেই বুঝতে পারছি। এই গল্পটা আমাদের এটা শেখায় যে ফাইন্যান্সিয়াল সাকসেস পাওয়া কোনো বড় সায়েন্স কিছু না। এর জন্য আপনার প্রচুর হাই আইকিউ এর দরকারও নেই। ফাইন্যান্স তো একটা সফট স্কিল, যেখানে দুটি জিনিসই সবচেয়ে বেশি ম্যাটার করে। ফার্স্ট, আপনি কি কি অ্যাকশন নেন। সেকেন্ড, আপনি লং টার্মে কেমন বিহেভ করেন ওই অ্যাকশনগুলো নেওয়ার পরে। তবে ফাইন্যান্সের এই সফট স্কিলগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যাকে অর্থাৎ সাইকোলজি অফ মানি বলছেন। তিনি এই বইয়ের নামও একই রেখেছেন। আজ আমি এই বই থেকে 3টে এমন ইম্পর্টেন্ট লেসন শেয়ার করব যা আপনার স্কিল ইমপ্রুভ করার জন্য এক্সট্রিমলি হেল্পফুল। সো লেসন নাম্বার 1, লাক অ্যান্ড রিস্ক। আমরা সবাই জানি যে বিল গেটস অনেক ইয়াং এজ থেকেই কোডিং করা স্টার্ট করেছিলেন, কিন্তু আপনি কি জানেন 1968 সালে যে স্কুলে 13 বছরের বিল গেটস যেতেন সেই স্কুল পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকটি স্কুল ছিল যেখানে কম্পিউটার ছিল। ওই টাইমে কলেজ গ্র্যাজুয়েটদের কাছেও কম্পিউটারের অ্যাক্সেস ছিল না, যেখানে বিল গেটস ক্লাস 8 থেকেই পেয়েছিলেন। কত লাকি ব্যাপার, জাস্ট কল্পনা করুন। 1968 সালে পুরো পৃথিবী জুড়ে 300 মিলিয়ন স্টুডেন্ট হাই স্কুলে যেত, যাদের মধ্যে 80 মিলিয়ন আমেরিকায় থাকতো। এদের মধ্যে 2 লাখ ওয়াশিংটনে, 1 লাখ স্টুডেন্ট সিয়াটেলের কাছাকাছি ছিল। এদের মধ্যেও মাত্র 300 জন স্টুডেন্ট এমন ছিল যারা লেক সাইড স্কুলে পড়াশোনা করত। সেইভাবে দেখতে গেলে পুরো দুনিয়ার মধ্যে 1 মিলিয়ন স্টুডেন্টের মধ্যে মাত্র একজনের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস ছিল। বিল গেটস তাদের মধ্যে একজন। তিনি নিজের মুখে একটি ইন্টারভিউতে অ্যাডমিট করেছেন যে আজ যদি লেক সাইড স্কুল না থাকতো তাহলে মাইক্রোসফটও থাকতো না। ওই সেম স্কুলে বিল গেটস এর মতোই ট্যালেন্টেড আর একজন স্টুডেন্ট ছিল যার নাম কেন্ট ইভান্স। প্রথম দিকে তারা দুজনেই কম্পিউটারে প্রোগ্রাম বানাতেন। বিল গেটস বলেন আজ যদি তিনি থাকতেন তাহলে মাইক্রোসফটের ফাউন্ডার পার্টনার হতে পারতেন, কিন্তু এটা হয়নি কারণ হাই স্কুল কমপ্লিট হওয়ার আগেই মাউন্টেনারিং করতে গিয়ে কেন্ট ইভান্স পাহাড় থেকে পড়ে যায়, যার ফলে তিনি মারা যান। সুতরাং এখানে লাক বলতে বিল গেটস এর লাকের কথা বলা হয়েছে, কারণ তিনি সেই পার্টিকুলার স্কুলে ভর্তি হয়েছিলেন যেখানে কম্পিউটার ছিল, এবং রিস্ক বলতে এখানে কেন্ট ইভান্সের কথা বলা হয়েছে। তিনি যদি মারা না যেতেন তাহলে আজ মাইক্রোসফট অন্য লেভেলে পৌঁছে যেত। ফাউন্ডার বলতে বিল গেটস এর সাথে কেন্ট ইভান্সের কথাও আজ আমরা জানছি।
জানতে পারতাম। তাই জীবনে সফল হওয়ার পেছনে লাকের সাথে সাথে রিস্ক ফ্যাক্টরও ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। লেসন নাম্বার 2, নেভার এনাফ। পপুলার নভেল ক্যাচ 22 এর অথর জোসেফ হেলার একবার একটি পার্টিতে গিয়েছিলেন, যেখানে তার বন্ধু তাকে বলেছিলেন এই পার্টি যে হোস্ট করছেন তিনি একজন বিলিয়নার। তিনি একদিনে এত টাকা ইনকাম করেন যে তুই চাইলেও সারা জীবন ইনকাম করতে পারবি না নভেল বিক্রি করে। এরপর তিনি একটু হেসে বললেন, দেখো আমার কাছে যা আছে তা হয়তো বিলিয়নারের কাছে নেই। তখন ওনার বন্ধু জিজ্ঞাসা করলো যে সেটা কি। জোসেফ বলেছিলেন, আই হ্যাভ এনাফ। আমার কাছে যত আছে তততেই আমি খুশি। অথরের মতে সোশ্যাল কম্পারিজনের যে ব্যাপারটা, যে ওর থেকে আমার বাড়ির টিভি ছোট, আমার থেকে ওর ফোন বেশি দামি, আমি কম টাকার মাইনের চাকরি করি, সে বেশি টাকার মাইনের, এই সমস্ত কিছু আমরা চাইলেও বন্ধ করতে পারি না। তাই এইরকম সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য আমরা বেশ কিছু ভুলভাল ডিসিশন নিয়ে থাকি। লেখক এখানে স্ট্রিক্টলি বলেছেন যে আমাদের এটা ডিসাইড করতে হবে যে কত টাকা আমাদের জন্য এনাফ। এই বইটা যেহেতু সাইকোলজি অফ মানি অর্থাৎ টাকা পয়সার সাইকোলজি নিয়ে কথা বলা হয়েছে, তাই এখানে কোটিপতি বা ধনী হওয়ার কোনো মন্ত্র লেখক শেখাননি। লাস্ট, লেসন নাম্বার 3, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। 1929 সালের ইকোনমিক ক্রাইসিসে দুজন ব্যক্তি ছিল যাদের উপর এই ক্রাইসিস আলাদা আলাদাভাবে এফেক্ট ফেলেছিল। জেসি লিভারমোর, যিনি তার সময়কার একজন ভীষণই সাকসেসফুল ট্রেডার ছিলেন। 30 বছর বয়সে তার নেটওয়ার্থ $100 মিলিয়ন ছিল। এবার যখন 1929 সালের ইকোনমিক ক্রাইসিস আসলো, তখন নিউজে লোকজনের সুইসাইড করার খবর আসতে থাকলো। তখন জেসির ফ্যামিলি ভীষণ ভয় পেয়ে গেছিল। তিনি যখন বাড়িতে আসলেন, তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করলেন, আমরা কি পুরোপুরিভাবে বরবাদ হয়ে গেছি? তখন জেসি রিপ্লাই করেন, না না, একদমই না। অ্যাকচুয়ালি এই দিনটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন ছিল, কারণ ওই দিনে মার্কেট নিচে নামবে এটার উপরে তিনি বেটিং করেছিলেন, অর্থাৎ শর্ট সেলিং করেছিলেন। তিনি একদিনে প্রায় $3 বিলিয়ন কামিয়েছিলেন। এইভাবে তিনি পুরো পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট পিপলের মধ্যে ছিলেন। ঠিক ওই দিনে আরেকজন ব্যক্তি নাম অ্যাব্রাহাম জার্মানস্কি, যিনি একজন মাল্টি মিলিয়নার রিয়েল এস্টেট ডেভেলপার, তিনি ভীষণ কষ্ট করে তার পুরো ওয়েলথ 1920 দশকের দিকে কামিয়েছিলেন। তিনি যেটা করেছিলেন সেটা হলো মার্কেট ওপরে যাবে বলে বেটিং করেছিলেন, কিন্তু 1929 সালে যখন মার্কেট ক্র্যাশ হলো তখন তিনি কমপ্লিটলি ব্যাংক্রাফট হয়ে গেছিলেন। এরপরে তিনি এতটাই ডিপ্রেশনে চলে গেছিলেন যে শেষে সুইসাইড করতে বাধ্য হন। তবে এখানে ঘটনা এখনো শেষ হয়নি। জোসেফ ধীরে ধীরে ওভার কনফিডেন্সের জন্য স্টক মার্কেটে কোনো ধরনের রিসার্চ ছাড়াই এক প্রকার জুয়ার মতোই ইনভেস্ট করা শুরু করে দিলেন, যার ফলে যত দিন যাচ্ছিল ততই তার ওয়েলথ ভীষণ স্পিডে নিচে নামছিল। একদিন হঠাৎ খবর আসলো জেসি লিভারমোর সুইসাইড করেছেন। এখানে লেসন হলো আমাদের প্ল্যান, স্ট্র্যাটেজি সমস্ত কিছু বানাতে হবে যে কিভাবে ওয়েলদি থাকা যায়। বড়লোক হওয়া ভীষণ ইজি, কিন্তু বড়লোক সারা জীবন থাকা ততটাই কঠিন।